পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যে এমন একটি ঘোষণা দিলেন যেটি রাজনীতির মাঠকে একরকম উত্তপ্ত করে দিয়েছে। जाओ जहां से आया था उस रास्ता से जाओ वापस। सबक सिखाना चाहिए जैसे इजराइल सिखाया गाजा में। তিনি বলছেন রাজ্য পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করবে, কোনো আদালতে নয় বরং সরাসরি বিএসএফের হাতে হস্তান্তর করবে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আজকের ভিডিওতে 3টি প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব। 1 নম্বর, এই পদ্ধতি কি আইনসম্মত? 2 নম্বর, কারা আসলে শিকার হবেন এই পদ্ধতির? 3 নম্বর, বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, যে রাজনৈতিক সম্পর্ক, সেটিতে এই ঘটনার প্রভাব কতটা গভীরে গিয়ে পড়বে। এতদিন কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করলে কি হতো? প্রথমে গ্রেফতার করা হতো, তারপর আদালত বিদেশ আইনের 14 এ ধারায় মামলা, বিচার শেষে কারাভোগ এবং তারপর কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাকে ডিপোর্ট করা হতো বা বাংলাদেশে ফেরত পাঠানো হতো। পুরো প্রক্রিয়া একটু দীর্ঘসূত্রিত অবশ্য ছিল, কিন্তু আইনের যথাযোগ্য প্রয়োগ হতো। সেটি মাস, কখনো বা বছরও লাগতে পারত। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ঘোষণা, সেখানে এই পুরো প্রক্রিয়াকে একরকম বাদ দিয়ে দেওয়া হয়েছে। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। और एक्शन तिलजोला में हुआ, भाई कोर्ट में गया है, जाओ ना भाई। সরাসরি পুলিশ গ্রেফতার করবে, বিএসএফ এর হাতে দেবে এবং সীমান্তে বিএসএফ তাকে অনিরাপদ যাত্রার দিকে ঠেলে দেবে। আইনি ভাষায় একে বলা হয় পুশব্যাক পদ্ধতি। পুশব্যাক মানে আসলে কি? পুশব্যাক হচ্ছে বিচার না করে রাতের আধারে সীমান্তের অন্য দিকে কোনো মানুষকে ঠেলে দেওয়া বা অনিশ্চয়তার দিকে তাকে যাত্রা করিয়ে দেওয়া। বিএসএফ অবশ্য এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু কখনো আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকার করেনি। ভারত সরকারও সেটি স্বীকার করার প্রয়োজন মনে করেনি। বাংলাদেশে অবস্থানরত প্রায় 20 লক্ষ যে রোহিঙ্গা, তাদেরকেও মায়ানমার থেকে একই পদ্ধতিতে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তারা এখন মরার উপরে খাড়ারগা হয়ে এই 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এখনও অবস্থান করছে এবং তাদের ফেরত পাঠানোর কোনো প্রক্রিয়া এখনও আলোর মুখ দেখেনি। গত বছর মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অতি গোপনীয় নির্দেশিকা জারি করেছিল, যা আসলে এই পুশব্যাক যে পদ্ধতি, যেটি বিএসএফের মাধ্যমে সম্পন্ন করা হবে, সেটির একটি আনুষ্ঠানিক রূপ বোধহয় দিয়ে দিয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা সংবিধান বিরোধী। ভারতের যে সংবিধান, সেটি ব্যক্তির আদালতে যাওয়ার যে অধিকার, সেটিকে স্বীকার করে, কিন্তু এই অধিকার না দিয়ে তাকে যদি সীমান্তে রাতের আধারে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে তার যে মূল আইনি ভিত্তি, তার যে আইনি অধিকার, সেটাকে একরকম অস্বীকার করা হয়। ভারত, যেটাকে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, সেই রাষ্ট্রে এরকম যদি করা হয়, সেটি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এবং ভারতের যেই রাজনৈতিক ইমেজ, সেটিকে কোনো পক্ষই সমর্থন করে না। এই ঘটনা একেবারে নতুন কিছু নয়। এর আগে মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশা থেকে বাঙালি মুসলমানদের পাঠানো হয়েছিল। পরে সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে তারা আসলে বাংলাদেশি নয়, ভারতীয় নাগরিক। চিন্তা করুন, কি একটা চরম দুঃসহ অবস্থা। শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন, সিএএ এর আওতায় যারা আছেন, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা যে হিন্দু, শিখ, বৌদ্ধ বা খ্রিস্টান, তাদেরকে পুলিশ ধরবে না, মানে তারা এই আইনের বাইরে থাকবে। কিন্তু যারা সিএএ এর বাইরে আছে, তাদেরকে ধরা হবে এবং ডিপোর্ট করা হবে। তার মানে আইন আদালতের কোনো তোয়াক্কা না করে সরাসরি তাদের বিচার করে দেওয়া হবে এবং সেটি করবে পুলিশ এবং বিএসএফ। আদালতের প্রয়োজন নেই, তাদেরকে ঠেলে দেওয়া হবে রাতের অন্ধকারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষায় এটি হচ্ছে ডিটেক্ট, ডিলিট or deport। তার মানে বিচারক তারা নিজেরাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সিএএ তো শুধু অমুসলিমদের জন্য প্রযোজ্য, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে আইন, সেটি হচ্ছে সিএএ। কিন্তু এর বাইরে যারা আছে তারা কিভাবে অবৈধ, সেটি কিভাবে প্রমাণ করা যায়, সেটি তো আদালতের কাজ, সেটি সরকারের কাজ নয়।
এর মানে দাঁড়ায় বাংলাদেশি বলতে এখানে ইঙ্গিত করা হয়েছে মূলত মুসলিম সম্প্রদায়ের দিকে, এবং এদের অধিকাংশই হচ্ছে দরিদ্র প্রকৃতির। পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দল তৃণমূল প্রশ্ন তুলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এখন বলছে অনুপ্রবেশকারীদের ঠেকাবে, কিন্তু ত্রিপুরায় বিজেপি সরকারের আমলেও এই সমস্যা ছিল। তখন আসলে বিএসএফ কি করেছিল? তারা তখন কেন পদক্ষেপ নেয়নি? আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সিপিএম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল টিএমসি, এরা দুপক্ষই অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে তাদের ভোট জিতে ফয়দা লুটেছে নির্বাচনে, এবং এখন বিজেপির যে সরকার তারা এই ভারসাম্য আনয়ন করার চেষ্টা করছে এই বিদেশিদের ডিপোর্ট করার মাধ্যমে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট কথা, এটা দিয়ে আসলে বিদ্বেষ ছড়ানো সম্ভব। অনুপ্রবেশকারীদের আসলে সংখ্যা কত, তাদের পরিচয় কি, এই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে, কোনো তথ্য দিয়েছে কাউকে? আমার জানা মতে দেয়নি। এখন এই যে পদক্ষেপ, এর সবচেয়ে বড় প্রভাবটা পড়বে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেটির উপরে। এই দুটি প্রতিবেশী দীর্ঘ বর্ডার শেয়ার করে এবং একে অন্যকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য খুবই প্রয়োজন হবে, কারণ বর্ডার এলাকায় চোরাচালান, সন্ত্রাসের মতো ঘটনাগুলো মোকাবেলা করতে হলে দুপক্ষের সরকারকেই সম্প্রীতি এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে কাজ করতে হবে। কূটনৈতিক সম্পর্ক ব্যাহত হলে এই তথ্য আদান প্রদানও ভয়াবহ সমস্যার মুখে পড়তে পারে। ইতিমধ্যেই বিএসএফের যেই কাঁটাতারের বেড়ার কথা উঠছে পশ্চিমবঙ্গ সীমান্তে, সেগুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলতে শুরু করেছে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে কথা কাটাকাটি, পতাকা বৈঠক, বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে, এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপি অবগত করতে হবে, বিজেপি কাজ করে বিএসএফ অবগত করতে হবে। আপনি তুমি ভাবতেছেন খুঁটি কাটতেছেন, আমি জানলাম না দেশের ভিতরে 20 বাজা হবে না আপনার। এটা কি আন্তরিকতা? এটা কি ভালোবাসা? তাহলে এই মানুষগুলোকে যদি সীমান্তে এভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে ঢাকার সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেটি কিন্তু টানাপোড়েন যেটি বর্তমানে আছে সেটি ভবিষ্যতে আরও বাড়তে পারে। অন্যদিকে এই প্রক্রিয়ায় যদি কোনো ভারতীয় নাগরিক ভুলক্রমে বাংলাদেশে চলে আসে, তাহলে তার কি হবে? সেটি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত বাড়াতে পারে, এবং ওই নাগরিকের বাংলাদেশে অবস্থানকালীন জীবনও দুর্বিষহ হতে পারে। এই ব্যাপারটা কি ভারত কখনো ভেবে দেখেছে, বা পশ্চিমবঙ্গ সরকার কি এই ব্যাপারটি মাথায় নিয়েছে? নেওয়া উচিত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এখানে একটা গ্রে এরিয়া আছে। একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কিনা বা নিশানা করা হচ্ছে কিনা, সেই প্রশ্নটা এখানে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এখানে ধর্ম কিন্তু বেশ ওতপ্রোতভাবে জড়িত। সিএএর যে ধারণা, সেটা কিন্তু মূলত ধর্মকেন্দ্রিক ধারণা। শুভেন্দু অধিকারীর এই যে পুশব্যাক নীতি, এটি নতুন কিছু নয়, কিন্তু এটাকে প্রকাশ্যে ঘোষণা করা বিজেপি সরকারের জন্য এক নতুন পদক্ষেপ। এটি নির্বাচনী প্রতিশ্রুতি যেটি ছিল সেটি পালনের রাজনীতি, কিন্তু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে আইন, সংবিধান, আদালত, এই ব্যাপারগুলো কি এড়িয়ে যাওয়া যায়? আপনি কি মনে করেন এটি একটি বৈধ পদ্ধতি?